ওকে, দেখো আমরা গতদিন প্রবলেম 2 করেছি। আজকে আমরা প্রবলেম 3 থেকে শুরু করব। প্রবলেম 3 তে বলছে যে মুন স্টার কোম্পানি প্রোভাইডেড দ্য ফলোইং ডাটা ফর মে 2012। এখানে বলা আছে সেলস হচ্ছে 72,000 টাকা। এরপরে বলা আছে মার্কেটিং এক্সপেন্স 3,600 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 7,200 টাকা, আদার্স এক্সপেন্স দেওয়া আছে। এরপরে বলা আছে পারচেস পারচেস দেওয়া আছে। আচ্ছা মারিয়া স্বর্ণা, একটু দাগাদাগি করো না, স্ক্রিনে দাগ দিলে ভালো লাগে না। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো পারচেস 36,000, ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া আছে 10,000, এরপর হচ্ছে ডিরেক্ট লেবার দেওয়া আছে 15,000। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এরপরে এখানে বলা আছে যে ইনভেন্টরিজ আর ইনভেন্টরিজটা আমি একটু মার্ক করে দেই। এপাশে ইনভেন্টরিজ, এপাশে বলা আছে বিগিনিং, এপাশে বলা আছে এন্ডিং। এটা হচ্ছে হেডলাইন। ইনভেন্টরিজ এর মধ্যে আছে দেখো ফিনিশ গুডস, এটা হচ্ছে বিগিনিং বা ওপেনিং, আমরা যেটাই বলি না কেন। এই পাশে বলা আছে হচ্ছে এন্ডিং। এরপরে ওয়ার্ক ইন প্রসেস আছে, এই পাশে বিগিনিং, এ পাশে হচ্ছে এন্ডিং। আমরা গতদিন শিখেছিলাম যে ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং কি করতে হয়, ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং ক্লোজিং কি করতে হয়। এরপরে আছে হচ্ছে ম্যাটেরিয়ালও দুইটা দেওয়া আছে, একটা হলো বিগিনিং, একটা হচ্ছে এন্ডিং। এইটা আমরা শিখি নাই, যে আমরা শুধু যেটা শিখেছি সেটা হচ্ছে যে র ম্যাটেরিয়াল, ওইটা আমরা শুরুতে লিখে শুরু করি র ম্যাটেরিয়ালের সাথে, বা শুধু ম্যাটেরিয়াল আমরা শুরু করি, এটার সাথে আমরা যোগ করি ডিরেক্ট লেবার, তারপরে আমরা অন্যান্য ডিরেক্ট খরচগুলো যোগ করে প্রাইম কস্ট পাই। তাহলে আজকে আমরা এখানে দেখছি যে ম্যাটেরিয়ালের দুইটা আছে, একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে ক্লোজিং। এই দুইটা কিভাবে করব সেটা আমরা শিখবো। তারপর আমাদের পারচেস আছে। হ্যাঁ, আগের অঙ্কটা ছিল না, এটা নতুন করে পারচেস আছে। আচ্ছা, এরপরে উপরে তো সেলস দেওয়া আছে, তারপরে মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আদার্স এক্সপেন্স, ফ্যাক্টরি এক্সপেন্স, অনেক কিছু দেওয়া আছে, ডিরেক্ট লেবার আছে। আমাদের বের করতে হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত করতে হবে, মানে ছোট অঙ্ক, খুব বড় না। তাহলে ফার্স্টে আমি কোম্পানির নামটা লিখবো। এখানে বলা আছে যে মুন স্টার কোম্পানি, সো কোম্পানির নাম বলা আছে, আমরা ফার্স্টে কোম্পানির নামটা লিখবো, মুন স্টার কোম্পানি। কস্ট শিট আমরা যেই ফরম্যাটটা লিখি, যে ফরম্যাটটা যেটাই বের করতে বলুক, আমার অঙ্কে সেলস বের করতে বলুক অথবা কস্ট অফ গুডস সোল্ড বলুক, যেটাই বের করতে বলুক, আমরা ছকের নাম কস্ট শিটও লিখতে পারি, আবার যেটা বের করতে বলেছে এটাও লিখতে পারি, যে কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার, এটাও এখানে লিখতে পারি। আমাদের যেটা ইচ্ছা সেটা লিখবো। এরপর হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড 31শে মে 2012। তাহলে পার্টিকুলার্স টাকা টাকা। এরপরে সবার প্রথমে দেখো হেডিং দিয়েছি র ম্যাটেরিয়াল কনজিউমড। এটা না লিখলেও সমস্যা নাই, কেউ যদি মনে করে ভাই এটা লিখবো না, কোনো অসুবিধা নেই। এটা যে লিখতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নাই, ইচ্ছা তোমার। তো মনে করো যে এটা তুমি লিখলে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওপেনিং র ম্যাটেরিয়াল দিয়ে শুরু করতে হবে, কারণ এখানে ম্যাটেরিয়াল তো দুইটা আছে, একটা হচ্ছে ওপেনিং আর একটা ভাইয়া, হচ্ছে ক্লোজিং। হ্যাঁ বলো। এটা তো ইজি আছে, আমরা পারবো মনে হয়। এটা পারবা? জি ভাইয়া। ওকে, ছোট অঙ্ক আমি একটু দেখাই দিই যেহেতু শুরু করেছি। তো যেটা আছে আমাদের ওপেনিং র মেটেরিয়াল 8,000 আছে, তাহলে 8,000 আমরা লিখলাম ওপেনিং র মেটেরিয়াল। ওপেনিং এর সাথে পারচেস যোগ করতে হয়, পারচেস আমাদের 36,000 আছে, আমরা পারচেসটা যোগ করে দিলাম 36,000, যোগ করে আমাদের হয়েছে কত 44,000। এটার সাথে ক্লোজিংটা বিয়োগ করব, ক্লোজিং আছে 8,500, তাহলে এটা ক্লোজিংটা বিয়োগ করলাম। বিয়োগ করার পরে যে টাকাটা হয়েছে সেটা আমরা সেকেন্ড কলামে লিখেছি 35,000। হ্যাঁ, আর এটার একটা নাম দিব, সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। এটা একটা নাম দিয়েছি র ম্যাটেরিয়াল ইউজড। 35,500 হবে। এখানে 35,500 হবে। আচ্ছা, 35,500 লিখে দিচ্ছি। ঠিক আছে, র ম্যাটেরিয়াল ইউজড এটার নাম। এরপরে এটার সাথে আমরা যোগ করব যে ওই যে ডিরেক্ট লেবার ছিল, সেই ডিরেক্ট লেবার 15,000 এটা যোগ করব। তো আমরা ডিরেক্ট লেবার যোগ করলাম, 15,000 যোগ করলে তাহলে 50,500 হবে। ঠিক আছে, 50,500 আমরা দিলাম। এরপরে তাহলে এই যে ডিরেক্ট লেবার যোগ করলে যেটা পাবো এটার নাম কি, প্রাইম কস্ট। এখন আগের অঙ্কটায় প্রাইম কস্ট বের করার ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো ছিল একরকম, আবার এই অঙ্কটায় দেখো, এই অঙ্কটায় সরাসরি ম্যাটেরিয়াল না দিয়ে আমাদের দিয়েছে কি ওপেনিং র ম্যাটেরিয়াল,
তারপরে পারচেজ দেওয়া আছে, তারপরে ক্লোজিং দেওয়া আছে। এই সবগুলো যোগ বিয়োগ করে তারপরে কিন্তু আমরা সেই ম্যাটেরিয়ালটা পাচ্ছি। তারপরে এটার সাথে লেবার যোগ করছি, আর অন্যান্য কোনো ডিরেক্ট খরচ নাই, দেন তাহলে আমরা প্রাইম কস্ট পেয়ে যাচ্ছি এগুলো যোগ করলে। তাহলে 50,500 এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। আচ্ছা ভাইয়া, এখানে এড লেস এই কথাগুলো না লিখে যদি প্লাস মাইনাস চিহ্ন দিই তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, প্লাস মাইনাস দিলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে প্রাইম কস্ট পর্যন্ত শেষ। আমরা জানি প্রাইম কস্টের পরে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হয়। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড হেডিং দিলাম যে ফ্যাক্টরি ওভারহেড। যদি একটা থাকে, একটা ইনটে আমরা একটু দেখবো ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কের মধ্যে কি বলা আছে। অঙ্কে বলা আছে ফ্যাক্টরি ওভারহেড 10,000, একটাই এন্ট্রি আছে, আর কোনো এন্ট্রি নাই। তাহলে ফ্যাক্টরি ওভারহেড 10,000 হলে আমরা শুধু যোগ ফ্যাক্টরি ওভারহেড, এটা 10,000। স্যার আবার হ্যাঁ, এটির মধ্যে আসবে না? বুঝি নাই, আবার বলো। ফ্যাক্টরি অপারেটের মধ্যে আসবে না? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যেই এন্ট্রিগুলো আসবে সেই এন্ট্রিগুলো একটাও নাই অঙ্কের মধ্যে, তাহলে আমি কি দেবো বলো। স্যার এখানে আপনি তো একটা শীট জন্য আমি কোশ্চেনটা করলাম। হ্যাঁ, বলছি ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে তো কোনো এন্ট্রি নাই, একটাই এন্ট্রি ফ্যাক্টরি ওভারহেড। তাহলে তো আর এর ভিতর কিছু দিব না, সরাসরি এই টাকাটাই 10,000 টাকা এখানে বসাই দিব। যদি অনেকগুলো এন্ট্রি থাকতো তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড হেডিং দিয়ে এর ভিতরে সেই এন্ট্রিগুলো একটা একটা করে লিখতাম। যেহেতু কোনো এন্ট্রি নাই, সরাসরি 10,000 টাকা বসিয়ে দিব। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে আমরা যোগ করব। যোগ করে যেটা হবে সেটার নাম হচ্ছে কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড বা কস্ট অফ প্রোডাকশন, যেটাই দিই না কেন, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটাই তুমি লেখো হবে, কোনো সমস্যা নাই। তাহলে 60,500 টাকা এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এরপরে এটার সাথে আমরা জানি যে ওয়ার্কিং প্রসেস যোগ করতে হয়, ওপেনিংটা আর ক্লোজিংটা বিয়োগ করতে হয়। তাহলে আমাদের এখানে ওয়ার্কিং প্রসেস আছে, ওপেনিং আছে, ক্লোজিংও আছে। তাহলে ওপেনিংটা যোগ, ক্লোজিংটা বিয়োগ আমরা গত দিনের যে অঙ্কটা করিয়েছিলাম সেটার মধ্যে ছিল। তাহলে এই যে ওখানে ক্লোজিংটা 13,000 হবে, 15,000 লেখা হয়েছে। ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা আছে হলো 8,000 আর 8,000। এন্ডিং আছে 13,000, তাই না? আচ্ছা, তাহলে ওপেনিং 8,000, এন্ডিং হচ্ছে 13,000। ওকে, তাহলে 8,000 যোগ করলে 68,500 হয়েছে। এটার সাথে 13,000 যদি আমি বিয়োগ করি, দেখো তো বিয়োগ করে কত আসে। ক্লোজিংটা 55,500। 55,500, ঠিক আছে, এটা 55,500। তাহলে এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এরপরে এটার সাথে আমাদের যদি আমাদের ফিনিশ গুডস থাকতো, তাহলে ফিনিশ গুডস আমাদের নাই, তাহলে আমাদের বের করতে বলেছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে এটাই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এই পর্যন্তই করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই শেষ। আর যদি শুধু কস্ট অফ গুডস ভাইয়া বলো। এখানে যদি ফিনিশড গুডস এর তো কথা বলা আছে, থাকতো। আছে তো মনে কোশ্চেনে হয়। আছে। হ্যাঁ, কোশ্চেনে ফিনিশ গুডস আছে, কিন্তু আমাদের লাগবে না, কারণ হচ্ছে ফিনিশ গুডস যদি যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে। কস্ট অফ গুডস সোল্ড আমাদের বলে না, এই জন্য আমরা ফিনিশ গুডসটা দিব না, আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত বলেছে। এর সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করলে তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে গত দিনের মতো। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্তই শেষ করে দিব। বুঝতে পেরেছি? জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে ফরম্যাটটাই? আচ্ছা, সবাই মনে হয় বুঝতে পেরেছে। তাহলে আমরা এটার পিডিএফটা গ্রুপে দেওয়া আছে না? পিডিএফটা এখনো গ্রুপে দেওয়া হয়নি, যতটুকু করাচ্ছি ততটুকু গ্রুপে দেওয়া হচ্ছে স্ক্রিনশট। পিডিএফটা পুরোটা কমপ্লিট হলে শেষের দিকে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা তাহলে 3 নাম্বারটা করলাম, এখন আমরা একটু 4 নাম্বার অঙ্কটা যাব। হ্যাঁ কলি, কস্ট অফ ম্যানুফ্যাকচার আর ওয়ার্ক কস্ট সেম কথা। তাহলে আমরা একটু 4 নাম্বার অঙ্কটায় যাই। 4 নাম্বার অঙ্কটা একটু বড়, এটা হচ্ছে প্রবলেম 4। আমরা অঙ্কটা একটু পড়ি সবাই। অঙ্কটা একটু বড়। এখানে শুরুতেই বলা আছে যে the following data relates to XYZ কোম্পানি লিমিটেড। ইনভেন্টরি দেওয়া আছে ফিনিশ গুডস 1/1/2014। তাহলে এটা হচ্ছে ওপেনিং, আমরা বুঝতে পারছি, অর্থাৎ ফিনিশ গুডস এর ওপেনিং। এরপর ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল 1/1/2014, তার মানে কি এটা হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়াল।
আচ্ছা, এরপরে বলা আছে পারচেস র ম্যাটেরিয়াল, এরপরে হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজেস, মজুরির কথা বলছে। সেলস অফ ফিনিশ গুডস, ফিনিশ গুডস তার মানে শুধু সেলস, এটা হলো সেলস। হ্যাঁ, ফিনিশ গুডস এটা হচ্ছে লেজ লাগাই দিছে তোমাকে, হ্যাঁ এটা হচ্ছে সেলস। এরপরে হচ্ছে ইনভেন্টরি ফিনিশ গুডস 31/12, উপরেরটা ছিল ওপেনিং, এটা হচ্ছে এন্ডিং। তারপর ইনভেন্টরি র ম্যাটেরিয়াল, তাহলে এটা হচ্ছে র ম্যাটেরিয়ালের ক্লোজিং, উপরে ছিল একটা ওপেনিং, এটা হলো ক্লোজিং। তারপরে হচ্ছে ওয়ার্ক ম্যানেজার স্যালারি, ম্যানেজারের বেতন। তারপরে হচ্ছে ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে, ফুয়েল দেওয়া আছে, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, জ্বালানি দেওয়া আছে। এরপরে ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, প্লান্টের অপচয় দেওয়া আছে, ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল। তারপরে টুলস ইউজড ইন প্রোডাকশন, তাহলে প্রোডাকশন উৎপাদনের জন্য বিভিন্ন যে টুলস গুলো ব্যবহার করা হয় সেগুলো দেওয়া আছে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে। এরপরে স্যালারি টু দা ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টরের বেতন দেওয়া আছে। তার মানে এই অঙ্কটায় অনেক নতুন নতুন এন্ট্রি আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে 1 নম্বরে বলেছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর দ্য ইয়ার, একটা কস্ট শিট তৈরি করো। কোন পর্যন্ত করব বলে নাই, বলেছে কস্ট শিট, তার মানে একদম শেষ পর্যন্ত করা লাগবে। ঠিক আছে, মানে একদম সেলস পর্যন্ত করা লাগবে, যদি কিছু না বলে, শুধু যদি কস্ট শিট বলে একেবারে সেলস পর্যন্ত করা লাগবে। এরপরে 2 নাম্বারটা বলছে কম্পিউট টোটাল কস্ট অফ প্ল্যান্ট এন্ড ফাইন্ড আউট দ্য প্রাইস টেন্ডার। আচ্ছা, টেন্ডার কস্ট শিট আমরা এখনো শিখি নাই, টেন্ডার কস্ট শিট হচ্ছে আলাদা একটা বিষয়, যখন আমি টেন্ডারটা শেখাবো। এখন আমরা নর্মাল কস্ট শিট শিখতেছি, যখন টেন্ডার কস্ট শিটে যাব তখন টেন্ডার নিয়ে আলোচনা করব। তো এখন আমরা নর্মাল কস্ট শিটটা করব, আর টেন্ডার কস্ট শিট যখন শেখাবো তখন টেন্ডার কস্ট শিট করাবো শুধু। টেন্ডার কস্ট শিট, নর্মাল কস্ট শিট করার পরে তারপরে টেন্ডার কস্ট শিট শিখতে হয়। তাহলে আমরা নর্মাল কস্ট শিটটা করব। নর্মাল কস্ট শিট করার জন্য আমরা একটা ছক করে নিব। কোম্পানির নাম দেওয়া আছে XYZ লিমিটেড, XYZ লিখলাম, তারপর লিখলাম কস্ট শিট, তারপরে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014। এরপর আমরা একটা ছক করে নিব দুইটা টাকার ঘর দিয়ে। এবার সবার প্রথমে আমরা কি লিখবো, যেহেতু আমাদের র ম্যাটেরিয়াল ওপেনিং একটা আছে আর ক্লোজিং একটা আছে, এটা হলো ক্লোজিং আর এটা হলো ওপেনিং, তাহলে আমরা ফার্স্টে ওপেনিং লিখবো, তারপরে ওপেনিং এর পরে আমরা পারচেজ যোগ করে তারপরে আমরা ক্লোজিংটা করব। তাহলে এখানে আমরা সেভাবে লিখবো, ফার্স্টে হচ্ছে ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল, অর্থাৎ অঙ্কের মধ্যে যে যা থাকবে তুমি সেই নাম দিয়েই লিখবা, অঙ্কের মধ্যে যেভাবে আছে সেভাবে লিখবা। ওপেনিংটা আমরা লিখলাম, এর সাথে দেখো পারচেজটা যোগ করেছি, পারচেজটা যোগ করার পরে যেটা হয়েছে যোগফল, এটার সাথে আমরা ক্লোজিংটা বিয়োগ করেছি। এখানে মনে হয় লেখাটা একটু পরে হবে, ক্লোজিংটা বিয়োগ করেছি, বিয়োগ করে যেটা হয়েছে এটার নাম হলো ম্যাটেরিয়াল ইউজড, এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড, অর্থাৎ কতটুকু ব্যবহার করা হয়েছে সেটা, এটার নাম হলো ম্যাটেরিয়াল ইউজড। কেউ যদি ভুলে যায় যে ভাই এটার নাম দেওয়া হয় নাই, সমস্যা নাই, ভুলে গেলেও সমস্যা নাই। এরপরে এটার সাথে ভাইয়া যোগ করতে আমি হবে। যদি হুম, ভাইয়া এই যে মানে পারচেজ তারপরে ওই যে ক্লোজিং যে আমি যদি সব যোগগুলো একসাথে করে শেষে যদি বিয়োগ করি তাহলে হবে? কি কি যোগ করবা একসাথে? ভাইয়া যোগ বলতে হচ্ছে প্রোডাক্টিভ ওয়েজ, তারপরে আর হলো পারচেজ, এটা আর উপরে হলো গিয়ে ইনভেন্টরি, এই তিনটা যোগ করে লেস যদি ক্লোজিং ইনভেন্টরিটা দিই তাহলে হবে? না, তাহলে হবে না, কারণ ওয়েজেস আলাদা পার্ট আর ইনভেন্টরি ম্যাটেরিয়ালস হচ্ছে আলাদা পার্ট। তাহলে ম্যাটেরিয়ালের সাথে আগেই ওয়েজেস যোগ করা যাবে না, ম্যাটেরিয়ালের সাথে আগে ওপেনিং, প্রথমে হচ্ছে তোমার হচ্ছে ওপেনিং র ম্যাটেরিয়াল, এর সাথে পারচেস র ম্যাটেরিয়াল, তারপরে এন্ডিং র ম্যাটেরিয়াল একসাথেই করতে হবে। তারপরে তোমার ওয়েজেস তো পরে, ওয়েজেস তো আলাদা পার্ট, এই জন্য একসাথে করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে ওপেনিং, তার সাথে পারচেজ যোগ, ক্লোজিং বিয়োগ, যেটা পাবো এটা নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড। এরপরে এটার সাথে যোগ হবে ওয়েজেস। এখন ওয়েজেস অঙ্কে লেখা আছে প্রোডাক্টিভ ওয়েজেস, এই যে এখানে কোথায় যেন লেখা ছিল প্রোডাক্টিভ ওয়েজেস, তো প্রোডাক্টিভ লেখা থাকলে আমরাও প্রোডাক্টিভ লিখে দিব, অঙ্কে যা লেখা আছে আমরাও সেটাই লিখে দিব। তাহলে আমরা প্রোডাক্টিভ এখানে কি ওয়েজেস যোগ এখানে কি করব। শুধু প্রোডাক্টিভ ওয়ার্ডটা লেখা থাকলে এখানে আসবে, নাকি ওয়াজেস লেখা থাকলেও এখানে আমি অ্যাড করব? শুধু ওয়েজেস লেখা থাকলেও অ্যাড করবা। ঠিক আছে, মজুরি বলতে প্রত্যক্ষ মজুরি বুঝাই। ঠিক আছে, যদি লেখা থাকে ইনডিরেক্ট ওয়েজেস তাহলে সেটা আলাদা বিষয়। ইনডিরেক্ট যদি এইখানে যেমন ধরো প্রোডাক্টিভ ওয়েজেস লেখা আছে, তার মানে কি এটা উৎপাদন সংক্রান্ত, আর এইখানে দেখো আরেকটা আছে ইনডিরেক্ট ওয়েজেস, এটা হচ্ছে ফ্যাক্টরি কস্টের মধ্যে যায় ইনডিরেক্ট ওয়েজেস।
প্রত্যেকটা ইনডিরেক্ট খরচ ফ্যাক্টরি কস্টের মধ্যে যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্টিভ ওয়েজেসটা লিখলাম, যোগ করলাম, যোগ করার পরে যোগফল যেটা বেরোইছে এটার নাম হলো প্রাইম কস্ট। তাহলে 12,74,000 এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট, তাহলে এটার নাম দিলাম প্রাইম কস্ট। এরপরে আমি হেডিং দেবো প্রাইম কস্টের পরে যে ফ্যাক্টরি ওভারহেড। আগের অঙ্কটায় ফ্যাক্টরি ওভারহেড একটাই ছিল, এই জন্য সরাসরি দিয়ে দিয়েছি, বাট এই অঙ্কটায় অনেকগুলো ফ্যাক্টরি ওভারহেড আছে। দেখো, ওয়ার্ক ম্যানেজার স্যালারি, এই যে ম্যানেজার যে কাজ করতেছে, ফ্যাক্টরিতে কাজ করতেছে, তাহলে তার বেতন দিতে হবে। তাহলে এই যে ওয়ার্ক ম্যানেজার স্যালারি, শুধু যদি বলতো ম্যানেজার স্যালারি তাহলে কিন্তু এখানে আসতো না। এখানে ওয়ার্ক ম্যানেজার স্যালারি বলেছে বলেই আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দিচ্ছি। শুধু ম্যানেজারের বেতন এটা ফ্যাক্টরি ওভারহেডে আসতো না, এটা অপারেটিং এক্সপেন্সে চলে যেত। আর এই ওয়ার্ক ম্যানেজার স্যালারি বলেই আমাদের এটা ফ্যাক্টরি ওভারহেড, মানে কারখানার যে ম্যানেজারটা কারখানায় ওয়ার্ক করতেছে, কাজ করতেছে, তার বেতন এটা। এরপর হচ্ছে ইনডিরেক্ট ওয়েজেস, যত ধরনের ইনডিরেক্ট ওয়েজেস আছে সবগুলো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যায়। শুধু ম্যানেজার স্যালারি থাকলে কি হতো, কোথায় যেত যেন বললেন? অপারেটিং ওটা অপারেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এই যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কোন কোন এন্ট্রি গুলো যায় এটা কিন্তু আমি ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েছি। হ্যাঁ, খাতায় নোট করে নিবা যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কোন কত ধরনের এন্ট্রি যেতে পারে, এই রিলেটেড একটা স্ক্রিনশট আমি গ্রুপে পোস্ট করেছি, ওখান থেকে ওইটা খাতায় নোট করে নিবা, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ফুয়েল। এই যে ফুয়েল আমরা কোথায় কাজে লাগাই, অবশ্যই ফ্যাক্টরিতে কাজে লাগাই, তাহলে ফুয়েলটা আমরা এখানে দিতে পারছি। এরপরে ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট, কিসের ডেপ্রিসিয়েশন? প্লান্টের ডেপ্রিসিয়েশন। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনটা যেটা হচ্ছে এটা কোথায় হচ্ছে? ফ্যাক্টরি। আমি যে মেশিন দিয়ে কাজ করতেছি সেই মেশিনেরই তো অপচয় হচ্ছে, তাহলে মেশিনটা কোথায় আছে? ফ্যাক্টরিতে আছে। এখন যদি আমাকে বলে দিত যে ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, তাহলে আমি ডেপ্রিসিয়েশনটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দিতাম। ঠিক আছে, অর্থাৎ যেভাবে বলা থাকে, যদি এরকম বলা থাকে কখনো যে ডেপ্রিসিয়েশনটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্র্যাকেটে বলা আছে, তখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভে বসাইতাম, না হলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দিয়ে দিবা। এরপর হচ্ছে ইনডিরেক্ট র ম্যাটেরিয়ালস, আমি বলেছি যত ধরনের ইনডিরেক্ট খরচ আছে সব ফ্যাক্টরি ওভারহেডে যাবে, যত ধরনের ইনডিরেক্ট দিয়ে যা বলুক সব ফ্যাক্টরি ওভারহেড। তারপরে টুলস ইউজড ইন প্রোডাকশন, টুলস মানে হচ্ছে এই যে যন্ত্রাংশ, তাহলে উৎপাদনের ক্ষেত্রে যেই যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে এটা তো প্রোডাকশনের জন্যই ব্যবহার করা হয়েছে, তাহলে প্রোডাকশনের জন্য যে খরচগুলো সেগুলো আমরা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে দিব। তাহলে এই সবগুলো খরচ আমি যোগ করে সেকেন্ড কলামে বসালাম 1,29,220। তাহলে উপরে যে প্রাইম কস্টটা ছিল এই প্রাইম কস্ট থেকে যদি এটা আমি প্রাইম কস্টের সাথে যোগ করে দেই তাহলে যে টাকাটা বেরোইছে 14,03,220, এটার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট। যেহেতু ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম ফ্যাক্টরি কস্ট। কেউ যদি মনে করে যে ভাই আমি অন্য নাম দিব, তাহলে আগের ফরম্যাটে যে নামগুলো শিখাইছি সেই নামও দেওয়া যাবে, বাট যেহেতু ফ্যাক্টরি ওভারহেড যোগ করছি ফ্যাক্টরি কস্ট নাম দেওয়াটাও বেটার, দেওয়া যায়। এরপরে আমার অঙ্কের মধ্যে দেখবো যে ওয়ার্ক ইন প্রসেস আছে কিনা। ওয়ার্ক ইন প্রসেস থাকলে ওপেনিংটা যোগ, ক্লোজিংটা বিয়োগ। তাহলে আমার অঙ্কের মধ্যে ওয়ার্ক ইন প্রসেস নাই, তাহলে ওয়ার্ক ইন প্রসেস নাই, আমি দিব না। আমার অঙ্কের মধ্যে ফিনিশ গুডস আছে, ওপেনিং আর ক্লোজিং, তাহলে আমি ওপেনিং ফিনিশ গুডস, ক্লোজিং ফিনিশ গুডস দিব। তাহলে এই যে অ্যাড ওপেনিং ফিনিশ গুডস আর এই যে লেস ক্লোজিং ফিনিশ গুডস, তাহলে যেটা এটা যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হয়, কিন্তু সরি ওয়ার্ক ইন প্রসেস যোগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার হতো, কিন্তু সেটা তো আমার ওয়ার্ক ইন প্রসেস নাই, সরাসরি ফিনিশ গুডস। তাহলে ফিনিশ গুডস যোগ বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড হয়। আমরা গতদিন যে রিকোয়ারমেন্টটা বের করেছিলাম যে কস্ট অফ গুডস সোল্ড, ফিনিশ গুডস আছে যোগ বিয়োগ করে যেটা হয়েছে সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এবার আসি অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্স নামে তো সরাসরি কোনো হেডিং দেওয়া থাকবে না, আমাকে খুঁজে বের করে নিতে হবে। যেমন এইখানে আমরা হেডিং দিয়েছি কি কমার্শিয়াল অপারেটিং কমার্শিয়াল ওভারহেড, এখানে একটা দাগ দিতে হবে। আচ্ছা, কমার্শিয়াল ওভারহেড না দিয়ে তুমি অপারেটিং এক্সপেন্স লিখতে পারো, তোমার ইচ্ছা। এখানে কমার্শিয়াল ওভারহেড দিয়েছে, তুমি অপারেটিং এক্সপেন্স লিখতে পারো। আমরা জানি অপারেটিং এক্সপেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা হচ্ছে তোমার হচ্ছে সেলস এক্সপেন্স, বা হ্যাঁ একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা হচ্ছে সেলস এক্সপেন্স। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রশাসনিক সংক্রান্ত, অফিস সংক্রান্ত, আর একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত। তাহলে আমাদের অঙ্কের মধ্যে দেখো দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই যে দেওয়া আছে 30,161, আর একটা হচ্ছে
সেলস ম্যানেজারের যে বেতন দেওয়া আছে, তাহলে সেলস ম্যানেজারের যে বেতন সেটা কিন্তু বিক্রয় সংক্রান্তই খরচ আমরা জানি। তাহলে আমরা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিলাম, এরপরে সেলস ম্যানেজারের যে বেতন সেটা আমরা বিক্রয় সংক্রান্ত খরচের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, দেন দুইটা যোগ করে দিলাম। তাহলে উপরে যে কস্ট অফ গুডস সোল্ড ছিল এটার সাথে যদি আমরা অপারেটিং এক্সপেন্স গুলো যোগ করি বা কমার্শিয়াল এক্সপেন্স গুলো যোগ করি, তাহলে আমরা যেটা পাবো এটার নাম হচ্ছে টোটাল কস্ট। আমরা প্রথম দিন যে ফরম্যাটটা শিখেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করতে হবে, প্রফিট যোগ করলে আমরা সেলস পাবো। এখন অঙ্কে তো আমার সরাসরি সেলস দেওয়াই ছিল, অঙ্কে সেলস ওই জন্য দেওয়া ছিল ভাইয়া সেলস অফ ভাইয়া উপরে সেলস অফ ফিনিশ উপরে হ্যাঁ। সেলস অফ ফিনিশড গুডস হ্যাঁ, 15 সেলস লাখ অফ ফিনিশ 29 গুডস। হাজার লিখে। তাহলে আমি প্রফিটের জায়গাটা ফাঁকা রাখবো, প্রফিটের জায়গা ফাঁকা রেখে আগে সেলস এর টাকা বসাই দিব। 15,39,200 আগে আমি সেলস এর টাকা বসাই দিব। সেলস এর টাকা বসাই দেওয়ার পরে এই 14,68,000 থেকে বিয়োগ করলে যেটা পাবো ওইটার নামই হচ্ছে আমাদের প্রফিট। তাহলে এটার নামই প্রফিট। তাহলে আমাদের মোটামুটি যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে একটা কস্ট শিট করতে হবে, আমরা একটা কস্ট শিট করে ফেললাম। ঠিক আছে, ভাইয়া এটা প্রফিটের জায়গাটা আবার একটু বলেন। প্রফিটের ভাইয়া জায়গা এখানে কি হচ্ছে, তাহলে ভাই এখানে সেলস দেওয়া থাকলে প্রফিট দেওয়া থাকবে না, আবার প্রফিট দেওয়া থাকলে সেলস দেওয়া থাকবে না মনে হচ্ছে নাকি? হ্যাঁ আমরা তো টোটাল কস্টটা ফার্স্টে বের করে ফেললাম, তাই না? টোটাল কস্ট পর্যন্ত কোনো ঝামেলা নাই। এখন কথা হচ্ছে ভাইয়া প্রফিট কত হবে? প্রফিট তো অঙ্কে দেওয়া নাই, কিন্তু অঙ্কের মধ্যে তো সেলস দেওয়া আছে। এই যে 15,39,200 অঙ্কে তো সেলস দেওয়া আছে। তো অঙ্কের মধ্যে যদি সেলস দেওয়া থাকে তাহলে আমি সেলসটা লিখে ফেলবো, প্রফিটের জায়গাটা ফাঁকা রাখবো। এবার এই সেলস এর টাকা থেকে যদি আমি এই টোটাল কস্টের টাকাটা বিয়োগ করি, এই 14,68,000 বিয়োগ করি, তাহলেই তো আমার প্রফিট কয় টাকা সেটা বের হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছি? ভাইয়া বলো। ভাইয়া কস্ট অফ গুডস সোল্ড এর পরে আমরা যদি সেলস বসাই, তারপর লেস অফ কস্ট মানে কস্ট অফ গুডস সোল্ডটা বিয়োগ করি, না না তারপর না না দেন না, আগে টোটাল এক্সপেন্স কস্ট, যোগ করি। না আগে টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্টের সাথেই কেবল যোগ বিয়োগ করা যায়, অন্য কিছুর সাথে যোগ বিয়োগ করা যাবে না। টোটাল কস্ট পর্যন্ত তোমাকে আগে বের করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে করলে তো হবে না, কারণ কস্ট অফ গুডস সোল্ড এর পরে আরো খরচ থাকে, তো আরো অপারেটিং এক্সপেন্স খরচগুলো আছে না, অর্থাৎ আমাকে টোটাল কস্টটাকে বের করতে হবে। সমস্ত খরচ বের করার পরে তাহলে সমস্ত আমার টোটাল খরচ হচ্ছে 14,68,181, আর আমি বিক্রি করছি 15 লাখ টাকায়। তাহলে আমার 14 লাখ খরচ, 15 লাখ বিক্রি করছি, তাহলে বিয়োগ করলে আমার প্রফিট কয় টাকা সেটা আমি বের করে ফেলতে পারছি। এইভাবে আমরা এখানে প্রফিটটা কি বের করি। এখানে কি প্রফিটটাই চাইছিল? আমাকে বলেছে কস্ট শিট করতে, আমাকে কস্ট শিট করা মানে একেবারে সেলস পর্যন্ত করতে হবে, একদম লাস্ট এন্ট্রি হচ্ছে সেলস। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। কস্ট শিট করা মানে আমাকে সেলস পর্যন্ত করতে হবে। তো সেলস পর্যন্ত করতে গিয়ে আমার প্রফিটটা দেওয়া নাই, তো প্রফিট দেওয়া না থাকলে সমস্যা নাই, তো আমি বের করে নিতে পারছি। আর যদি কিছু কিছু অঙ্ক আছে, যদি না দেয়া থাকে, হ্যাঁ সেলস যদি না দেওয়া থাকে তাহলে প্রফিটটা দেওয়া থাকবে, এই প্রফিটটা দেওয়া থাকবে। তাহলে আমরা টোটাল কস্টের সাথে প্রফিটটা যোগ করে দিব, এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে তখন সেলসটা পাওয়া যাবে, অর্থাৎ যে কোনো একটা দেওয়া থাকতে হবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। কমার্শিয়াল ওভারহেডটা একটু বলবেন? কমার্শিয়াল ওভারহেড বা এটার নাম তুমি দিতে পারো অপারেটিং এক্সপেন্স, আমরা শিখেছি অপারেটিং এক্সপেন্স নামে, তুমি অপারেটিং এক্সপেন্স দিতে পারো, আচ্ছা বাট আচ্ছা, ঠিক আছে। অল্টারনেটিভ নাম দেওয়া এবার যায়। এবার 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 বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। হ্যাঁ, এই তাহলে বলো যে আজকের অঙ্কটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। হ্যাঁ, এইটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ট্যাক্সের যে ভ্যাটের অঙ্ক আছে ওইটার মতন, কিংবা এইচএসসি তে উৎপাদন ব্যয় সবাই কোথাও না কোথাও এরকম টাইপের ফরম্যাট আমরা শিখেছি। এইচএসসি উৎপাদন ব্যয় এরকম অনেকটা ফরম্যাট ছিল, জাস্ট আইটেম গুলো একটু নতুন চেঞ্জ আছে আর কি। আইটেম গুলো চেঞ্জ আছে, আরো সামনে আরো নতুন আইটেম আসবে। হ্যাঁ বলো। স্টক অফ ফিনিশড গুডস, হ্যাঁ ফিনিশ গুডস কি হইছে? আর হলো ক্লোজিং। টাকার অঙ্কটা আমি বুঝতেছি না, একটু বুঝাবেন। কেন ওপেনিং ফিনিশ গুডস এই যে এটা যোগ করেছি আর ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করেছি। 72,800, হ্যাঁ 72,800 থেকে 14,76,020 বিয়োগ করেছি না আমরা। আমরা এই
14,03,000-এর সাথে 72,800 যোগ করেছি, ওপেনিংটা যোগ যোগফল করতে হয়। 14,76,000 হ্যাঁ 20। আচ্ছা আচ্ছা 14,76,020। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ এটা থেকে ও ক্লোজিংটা বিয়োগ করেছি। বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। এই তুলি কই? তুলি তুলি নাই ক্লাসে? সুখী, এদের ক্লাস কি পরে দেওয়া হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলো। ফেসবুকে দিছিলেন, ওই যে পোস্ট দিছিলেন যে ফ্যাক্টরি ওভারহেড, তারপর হচ্ছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ জন্য যে এগুলো দিছিলেন, এখানে দুইটার মধ্যেই যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে অনেকটা মিলে যায়। মিলে এটা গেলে কিভাবে কি সমস্যা নাই করবো? তো, ও সমস্যা নেই, মিলতে পারে। আমি যেমন তখন কি বললাম যে ডেপ্রিসিয়েশনটা এখানে যে দিয়েছে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে, এই ডেপ্রিসিয়েশন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও বসতে পারে। যদি আমার অঙ্কের পাশে লিখে দেয় যে ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে কি আমি ফ্যাক্টরির মধ্যে দিব? তখন তো অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যেই দিব। আচ্ছা, ওটা কি তাহলে উল্লেখ করে দিবে যে কোথায় হ্যাঁ হ্যাঁ, এভাবে মেনশন করে থাকবে? আমরা গতদিন যে অঙ্কটা করেছিলাম সেটাতে নিশ্চয় উল্লেখ করা ছিল, দেখেছো যে কয়েকটা এন্ট্রিতে সরাসরি ব্র্যাকেটে লেখা ছিল যে ফ্যাক্টরি। আচ্ছা ঠিক আছে, উল্লেখ করে দিবে তখন। ভাইয়া কোনো এন্ট্রির পাশে যদি প্রোডাকশন দেয়া থাকে তাহলে কি ওইটা সবসময় ফ্যাক্টরি ওভারহেডে আসবে? হ্যাঁ অবশ্যই, ওইটা সবসময় ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পেরেছি? আজকে যখন স্ক্রিনশট পোস্ট করব তখন গত দিনের যে সলিউশনটা ছিল, মানে যে অঙ্কটা হোমওয়ার্ক ছিল সেটার সলিউশনটা সহ পোস্ট করব। হ্যাঁ, তাহলে ওইটার সলিউশনটা ওখান থেকে দেখে নিবা, গত দিনের হোমওয়ার্কের সলিউশনটা। আর আজকে আবার নতুন করে কয়েকটা হোমওয়ার্ক দিব এই সেম রিলেটেড, মানে যেরকম ম্যাথ করাইলাম এরকম রিলেটেড আরো 2-1টা অঙ্ক হোমওয়ার্ক দিব, সেগুলোও করবা। ফাঁকি দিও না কিন্তু কেউ। হ্যাঁ, যেগুলো শীট থেকে করাচ্ছি, যেগুলো বই থেকে হোমওয়ার্ক করাচ্ছি, আমার মনে হয় যে যারা নোট করতেছো ভাই তারা নোট করে ফেলবা। এই এই যে ক্লাসের আগে আপনি যে শীটটা দেখে বলতেছেন, এই শীটটা যদি আর কি আমাদের সামনে থাকতো তাইলে একটু ভালো হতো, মানে কাছে থাকলে আর কি, এই প্রিন্ট করে নিয়ে বসতাম। এই শীট কোচিং থেকে নিতে পারবা। আগামী শনিবার আমি পোস্ট করে দিব গ্রুপে, আগামী শনিবার ভাই কোচিং আমরা তো হবে। যারা অনলাইনে ক্লাস করি তারা তো ভাই কোচিং এ এখন ঢাকায় যাওয়া সম্ভব না, তো যারা একটু দূরে সমস্যা আছো, হয়ে যায় আর কি। যারা দূরে আছো তাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হবে। হ্যাঁ, পিডিএফ ফাইল দেওয়া হবে, কিন্তু পিডিএফটা এখনো পুরোটা রেডি করা হয় না। যেমন আমি এখানে এখানে যে 4 নাম্বার লিখেছি অঙ্কটা, এখানে সিরিয়াল উল্টাপাল্টা আছে। যেমন ধরো এটার পরে আছে 31 নাম্বার। এখন তুমি আমার এটা পুরোটা শীট কমপ্লিট না করা পর্যন্ত পিডিএফটা দিলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য এখন পিডিএফটা দিচ্ছি না, যতটুকু করাচ্ছি স্ক্রিনশট দিচ্ছি। আর আমরা কিছু শীট পাইছি যেগুলাতে আপনার শুধু প্রশ্ন দেওয়া, এখন ওগুলাতে আসলে একটু প্রবলেম হয়, যে যেমন আপনার প্রশ্ন দিলে আটকায় গেলাম, কই আটকায় গেলাম, ওই জায়গাতে হ্যাং, না, বুঝছেন? আমরা তো আমাদের যখন করানো শেষ হয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক সলিউশন সব দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু শুরুতেই কোচিং থেকে যেই শীট দেওয়া হয় সেটাতে সলিউশন থাকে না, সেটাতে শুধুমাত্র অঙ্ক থাকে। কারণ সলিউশন থাকে না, কারণ সলিউশন গুলো আমাদেরকে করে দিতে হয়, এবং সলিউশন তুমি পাবা পিডিএফ এ পাবা। কারণ আমি যদি সলিউশন সহ কোচিং এ শীট ফটোকপি করে দেই তাহলে একটা বই হয়ে যাবে। কারণ মিনিমাম একটা সাবজেক্টে 8 থেকে 10টা চ্যাপ্টার থাকে। 8 থেকে 10টা চ্যাপ্টার যদি সলিউশন আকারে দিতে যাই তাহলে অবশ্যই একটা বই দিতে হবে তোমাকে, মোটামুটি 400-500 পেজের একটা বই হয়ে যাবে সবগুলো ফটোকপি করলে। এই জন্য আমরা কোচিং এর শীট গুলো শুধু অঙ্ক দেই, কারণ ওগুলো আমরা সলিউশন কোচিং এ করিয়ে দিই, অনলাইনেও করিয়ে দিই। তবে অনলাইনে সুবিধা হচ্ছে আমি যখন পিডিএফটা আপলোড দিব প্রত্যেকটা অঙ্কের সলিউশন সহ পিডিএফটা আপলোড দিব। ঠিক আছে, এই আর কি পার্থক্য। তবে পিডিএফটা এখনো কমপ্লিট করা হয়নি। দেখো যে অন্যান্য কয়েকটা সাবজেক্টের পিডিএফ সরাসরি ভাইয়ারা গ্রুপে পোস্ট করে দিয়েছে, আর এটা শীটটা একটু আপডেট করতেছি, এই জন্য এটার পিডিএফ এখনো আমি পুরোপুরি রেডি করতে পারিনি, একটু সময় লাগবে। এটা রেডি হয়ে গেলে তখন হয়তোবা আমি এই পিডিএফটা সলিউশন সহ গ্রুপে আপলোড করে দেবো পুরোটা। আর এখন যতটুকু করাচ্ছি ততটুকু গ্রুপে পোস্ট করে দিচ্ছি যাতে বাসায় অঙ্ক করতে সুবিধা হয়। ওকে, আর কারো কোনো কোশ্চেন ভাইয়া আছে? ভাইয়া সেকেন্ড ইয়ারে তো ভালোই আমার পিডিএফ ডাউনলোড হয়েছিল, এখন থার্ড ইয়ারে একটাও আমার ডাউনলোড হয় নাই। যদি কারো পিডিএফ ডাউনলোড না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে তোমার মেইল আইডিটা লিখে ওখানে একটু বলে দিবা যে যারা ডাউনলোড করতে পেরেছো দয়া করে একটু মেইলে দিয়ে দাও। সবাইকে বলা আছে, ভাই ওরা এভাবে mail কেউ করে দিবে। দিতে চায় না। না না, দিবে দিবে, ওটা ওটা কেউ যদি না দেয়
আমাকে ওই যে তুমি যে লেখাটা দিয়েছো ওইটা মেনশন করে আমাকে দিও, আমার আইডি মেনশন করে দিও, দিতে বাধ্য থাকবে সবাই, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে। আজকের ক্লাস কি এখানে শেষ? হ্যাঁ, আজকের ক্লাস আর করাবো না, যে 2টা অঙ্ক করাইলাম এই 2টা বাসায় প্র্যাকটিস করো, আর এই রিলেটেড কয়েকটা ম্যাথ গ্রুপে হোমওয়ার্ক দিব, সেটা করে ফেলবা, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে। আর ভাইয়া যারা, হ্যাঁ বলো। ভাইয়া এই যে আমাদেরকে পিডিএফ গুলো করাচ্ছেন এগুলাই কি আপনি কোচিং এ করেন ওই যে শিট হিসেবে পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলোই শিটে আছে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তো এখন ঢাকার বাইরে বা দূরে অনলাইনে করতেছি, তো এগুলা কি আপনারা ওই যে আমি আগে বলছিলাম মনে হয় যে কুরিয়ারে কি কোনোভাবে পাঠাতে পারবেন? আমাদেরকে অনেকেরই লাগবে হয়তো এরকম। হ্যাঁ, কুরিয়ারের থেকে আপনি যদি এটা ডাউনলোড করে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেন, আপনার খরচ আরো কম হবে। না না, ওটা তো সবগুলা শিট যদি একসাথে আনা হয় তাহলে খরচটা কম না হবে, না না কারণ না, কম এইভাবে পিডিএফ। কম হবে না যদি আমরা পিডিএফ দেই, কারণ এক একটা পিডিএফ এ, যেমন এই পিডিএফ এ 36 পেজ আছে, 36 পেজ, আরো বাড়বে, কমবে না। তাহলে 36 পেজ যখন প্রিন্ট করবা, এক একটা চ্যাপ্টার যদি 50 পেজ করে হয়, তাহলে চিন্তা করতে পারতেছো কত পেজ হবে প্রিন্ট করলে? সেটাই তো। ঠিক আছে, বই হয়ে যাবে একটা, বললাম না? এই জন্য আর কি প্রিন্ট করার সময় আমরা সলিউশনটা বাদ দিয়ে শুধু ম্যাথ প্রিন্ট করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা আমরা দ্রুত দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব। যারা এখনো ভর্তি হওনি তারা ভর্তি হয়ে নিও। আমার আইডি হচ্ছে বিবিএ ভিশন বাংলায় লেখা, যে কোনো প্রয়োজনে তুমি নক দিও, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে শেষ করে দিলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।